আজকে সেরা 25 সিরিজের 7 নম্বর ভিডিও এবং যত সিরিজটা এগোচ্ছে তত আমি চেষ্টা করছি যে এমন কোনো টপিককে নিয়ে আসতে যে টপিকগুলো তুলনায় ইনট্যাঞ্জিবল, অতটা ট্যাঞ্জিবল নয়। তো আজকে ওরকমই একটা ইনট্যাঞ্জিবল বিষয় নিয়ে কথা বলবো। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ইনট্যাঞ্জিবল বিষয়টা বলার আগে আমি বলি যে যখন আমি আমার কমিউনিটিতে দিয়েছিলাম, যখন আমি লকডাউনের সময় এটা সিদ্ধান্ত নিই যে এখনকার সময়ের কিছু অথরদের লেখা পড়ব, এবং তখন আমার সঙ্গে আয়ুষ্মানেরও আলাপ হয়ে গেছে। আয়ুষ্মানের কাছ থেকে আমি কিছু অথরদের নাম টাম জানতে পারি এবং তাদের প্রত্যেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং বেশিরভাগই নিয়ে নেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এইটার পরে আমি যেটা করি, খুব রিগোরাসলি যেটা করতাম, যেহেতু তখন সময়টা একটু বেশি ছিল, বাড়ি থেকেই কাজ করছিলাম, প্রতিদিন তারা কি পোস্ট দিচ্ছেন, কি লিখছেন, এই লেখাগুলো আমি পড়তাম। লেখার কন্টেন্টগুলো আজকে আমার খুব বেশি মনে নেই। আজ এই 5 বছর বাদে সেই সমস্ত লেখক লেখিকাদের কন্টেন্ট আমার কিছুই ঠিকভাবে মনে নেই, কিন্তু আমার মনে জায়গা করে নিয়েছেন সেই সমস্ত লেখক লেখিকারা যারা লেখাটা লিখতে পারেন, অর্থাৎ গল্পটাকে ন্যারেট করতে পারেন। তাই আজকে আমার এই ভিডিওর টপিক হচ্ছে ন্যারেশন। কারণ এটা সকলেই আমার সঙ্গে এগ্রি করবেন যে দিনের শেষে কনফ্লিক্ট পয়েন্ট, গল্প, প্লট এগুলো কিন্তু আমরা ভুলে যাই। দিনের শেষে আমাদের মনে থেকে যায় হচ্ছে চরিত্র এবং ন্যারেশন। এখনকার বাংলা সাহিত্যের আমার পছন্দের চরিত্রদের নিয়ে ইতিমধ্যেই এই সেরা 25 সিরিজে ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। তো আজকে আমি ন্যারেশন নিয়ে কথা বলবো এবং ভিডিওর শেষে বলে দেবো এমন 4 জন লেখকের নাম যাদের এখনকার সময় যাদের ন্যারেশন আমার ভালো লাগে। এবার ন্যারেশন কেন ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। গল্পটা যদি ওয়ান লাইনার হয়, হয়তো একই গল্প আপনি দেখবেন যে 4 জন লেখক লিখছে, কোনো একজনের গল্প স্ট্যান্ড আউট করছে। কেন স্ট্যান্ড আউট করছে? কারণ ন্যারেশন। কেন ব্যোমকেশ আজ এত পপুলার, কেন ফেলুদা আজ এত পপুলার? একই কারণ, গল্পের ন্যারেশন। যদি সিনেমাগুলো না হতো, লেট আস অ্যাজিউম যে ব্যোমকেশ আর ফেলুদার কোনো গল্প নিয়ে কোনো সিনেমা হতো না, তাহলে আমার যথেষ্ট ডাউট আছে যে কজন পাঠক গল্পের প্লট লাইনগুলো মনে রাখতে পারত। বেশিরভাগ ক্ষেত্রেই পারতো না। তাহলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং ব্যোমকেশ বক্সী, সত্যজিৎ রায় এবং ফেলুদা এদের পপুলারিটিতে 1 ইঞ্চি ঘাটতিও হতো না। তার কারণ চরিত্রগুলো এবং ন্যারেশনগুলো এই সিরিজগুলোকে বা এই ক্যারেক্টারগুলোকে এই উচ্চতায় নিয়ে গেছে। তাই ন্যারেশনকে বাদ দিয়ে খুব একটা কিছু হওয়া সম্ভব নয়। আর একটা কথা মাথায় রাখতে হবে যে ন্যারেশনের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাক্য, অর্থাৎ গল্পের ঘটনা যখন বর্ণনা করা হচ্ছে, ধরা যাক একটা গোয়েন্দা গল্প, সেখানে খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, কিডন্যাপিং হচ্ছে, যাই হোক না কেন, মাথায় রাখতে হবে তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কোনো জায়গার কোনো বর্ণনা, অর্থাৎ একটা জঙ্গলের কোনো বর্ণনা, একটা ঘরের কোনো বর্ণনা। আপনারা খেয়াল করে দেখবেন ফেলুদার গল্পগুলোতে জঙ্গল বা এই ধরনের বিষয় বা কলকাতার অ্যান্টিক জিনিসপত্র নিয়ে যখন আলোচনা করা হয়, সেই বিষয়গুলো, সেই বর্ণনাগুলো, সাউথ পার্ক সিমেট্রি, এই বিষয়গুলো, পুরী, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি উপরের দিকে উঠে এসছে। এই ন্যারেশন প্রসঙ্গে আমি একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন এবারে আমার একটা পুজোবার্ষিকী থেকে বলছি। খুব সিনিয়র একজন লেখক এবং একদম তথাকথিত অর্থে একজন স্টার লেখকের একটা উপন্যাস এবারে আমি কোনো একটা পুজোবার্ষিকীতে পড়েছি, ওনার একটা খুব পপুলার সিরিজের ঘটনাচক্রে। এবারে স্বাভাবিক ব্যাপার, এটা তো ক্রিয়েটিভ লাইন, সবসময় একই কোয়ালিটির প্লট ক্র্যাক করা সম্ভব হয় না। এক্ষেত্রে এই গল্পটা বা এই সিরিজটা কিন্তু প্লট ড্রিভেন সিরিজ, অর্থাৎ আপনাকে কিন্তু ভালো গল্প খুঁজে বের করতে হবে, না হলে দাঁড়াবে না। লেখক গল্পটাকে সঠিক ক্র্যাক করতে পারেননি। এরপর যখন আমি পড়ার সময় আমি এটা রিয়েলাইজও করিনি যে গল্পটা খুব একটা কিছু নেই। যখন পড়া শেষ হয়ে গেছে, পুজোবার্ষিকীর 10-12 পেজ পড়া শেষ হয়ে গেছে, উপন্যাস যখন শেষ হয়ে গেছে, তখন আমি সাডেনলি রিয়েলাইজ করছি যে আদৌ কি গল্পটার মধ্যে কিছু আছে। তাহলে আমি পড়ে গেলাম কি করে? হয়তো মাঝরাস্তায় ছেড়ে দিতে পারতাম। হতে পারে কোনো নিউ কামার লেখক লিখলে সে ওই কোয়ালিটিটা প্রডিউস করতে পারতো না। ওই লেখক তার হাতে গল্প না থাকলেও তিনি কিন্তু গল্পটাকে বলে যেতে পারেন, বিকজ তিনি প্রো অথর, তিনি ন্যারেট করতে পারেন। এটা খানিকটা এরকম ধরুন যে একটা ফ্ল্যাট পিচের মধ্যে কিচ্ছু নেই,
সেই পিচে যদি আপনি ওয়াসিম আকরামকে বল করতে দেন, সেও ওখান থেকে 2-3টে উইকেট বের করে নিয়ে আসবে, বিকজ আকরাম বড় বোলার। আকরাম জানে যে কি করে খারাপ মাঠেও 2-4টে উইকেট বের করে আনতে হয়। সুতরাং ন্যারেশনের একটা বিরাট গুরুত্ব রয়েছে, এবং আগামী দিনে তারাই টিকে থাকবে যারা গল্পকে ন্যারেট করতে পারবে, পরিবেশ পরিস্থিতির বর্ণনা দিতে পারবে, চরিত্রকে ডেসক্রাইব করতে পারবে, এবং ন্যারেশনে নিজেকে এক ধাপ উপরে নিয়ে যেতে পারবে। না হলে কিন্তু শুধু গল্প বলে, শুধু কনফ্লিক্ট এস্টাবলিশ করে এবং কনফ্লিক্ট রিজলভ করে ফিকশনের ক্ষেত্রে লং টার্মে সার্ভাইভাল কিন্তু আন্ডার থ্রেট, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার নন ফিকশনের ক্ষেত্রেও ন্যারেশনের বিরাট গুরুত্ব রয়েছে, যেটা আমি অতটা আলোচনা করছি না, কিন্তু অবশ্যই নন ফিকশন যেন মানে পাঠ্য বই মনে না হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার হচ্ছে 3জন লেখকের, সিনিয়র লেখকের ন্যারেশন এবং সেন্টেন্স আমার খুব ভালো লাগে। তার মধ্যে একজন হচ্ছেন উল্লাস মল্লিক, খুব কম পড়ে থাকলেও ভালো লাগে। দ্বিতীয়জন, তাকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, তিনি হচ্ছেন সরঞ্জিত চক্রবর্তী। সরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে এই সিরিজে আলাদা একটা ভিডিও হবে। তৃতীয় হচ্ছেন সৈকত মুখোপাধ্যায়, যিনি আমার পছন্দের চরিত্রের যে ভিডিও ছিল, যেখানে বুধ এবং নীলকে নিয়ে আমি কথা বলেছিলাম, সেখানে তিনি ছিলেন। আবারও ন্যারেশনের ক্ষেত্রে সৈকত মুখোপাধ্যায়কে এই ভিডিওতে আবারও আমি আনছি, তার কারণ হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের ন্যারেশন কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং শেষ করব তুলনায় কম বয়সী লেখক, যার এখনকার সময় আমার সম্ভবত, যাদের লেখা আমি পড়েছি, সকলের তো পড়া সম্ভব না, যাদের লেখা পড়েছি, বেস্ট ন্যারেশন হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। সেন্টেন্স এবং ন্যারেশনের দিক থেকে এখনকার সময়ের যদি কোনো একজন লেখক টপ থাকেন, 1 নম্বর থাকেন, তো সেটা হচ্ছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। তো এই অবধি বলে আমি ভিডিওটা শেষ করছি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।